নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, গভর্নমেন্ট রেজিস্টার্ড নার্স আন্ডার WBNC। তো আজকের যে বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে CHO এক্সাম এবং ইন্টারভিউ রিলেটেড কিছু টপিক। তো তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেছো বা পার্সোনালি অনেকে জানিয়েছো যে দিদি CHO এক্সাম এবং ইন্টারভিউর জন্য কিছু কোশ্চেন দিলে ভালো হয়। অনেকে আবার বলেছো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলেও ভালো হয়। তো দেখো, অ্যান্সারগুলো রেডি করার জন্য অনেকটা সময় লাগে এবং অ্যান্সারগুলো রেডি করতে করতে মানে তোমাদেরকে বোঝাতে অনেকটা টাইম লাগবে। তো সেই জন্য CHO ক্লাস হয়, সেই CHO ক্লাসে তোমরা জয়েন করতে পারো। তো বেসিক্যালি হচ্ছে আবগাস স্কোর। প্রথমে আমি এখানে যে কোশ্চেনগুলো বলেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে বেশিরভাগ জায়গাতেই তোমরা ইন্টারভিউতে এরকম মানে এখানে যেগুলো আছে সেই ধরনের কোশ্চেন তোমরা মানে পাবে, প্রত্যেকেই ফেস করবে। আগের দিন একটা ভিডিও দিয়েছি এবং আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো আবগাস স্কোরটা তোমরা প্রত্যেকেই পড়ে যাবে। আবগাস স্কোর মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই জিনিসটা হচ্ছে সবাই পড়ে যাবে। তার সাথে হচ্ছে কখন আমরা তাকে বলবো সেন্ট্রাল সাইনোসিস, কখন বলবো অ্যাক্টোসাইনোসিস, এই জিনিসগুলো একটুখানি দেখে যেও। আর নর্মাল স্কোরটা কত। এবার হচ্ছে ব্রেস্ট ফিডিং। তো ব্রেস্ট ফিডিং তো প্রত্যেকটা CHOর ক্যান্ডিডেটের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা রিটেন এক্সাম বলো বা তোমরা ভাইভা এক্সাম বলো, যাই বলো, ব্রেস্ট ফিডিং এর জন্য মেনলি হচ্ছে ব্রেস্ট ফিডিং এর কম্পোজিশন কি আছে, ব্রেস্ট ফিডিং করানোর জন্য যে পজিশন, সেই পজিশনগুলো কি আছে, ল্যাচিং, ল্যাচিংটা কি। তো এইটা কিন্তু সবাই একটুখানি দেখে যাবে। আর বাচ্চা যে ভালোভাবে ব্রেস্ট ফিড করতে পারছে তার সাইন সিমটমস কি, বাচ্চার ওজন বাড়ছে তার সাইন সিমটমসগুলো কি কি। তো এইটা, আর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর পর কি করা হবে, মানে জেনারেলি আগে করানো হতো বার্পিং, কিন্তু এখন আর বার্পিংটা করানো হয় না। যদি সঠিক পজিশনে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো যায় তাহলে কিন্তু এখন বার্পিংটার দরকার পড়ে না। 3 নম্বর হচ্ছে রিফ্লেক্স অফ নিউবর্ন বেবি। এটা কিন্তু CBT একজনকে জিজ্ঞাসা করেছিল যে নিউবর্ন বেবিদের রিফ্লেক্স কি কি হয়। তো কোশ্চেনটা এরকম ছিল যে কোন সময় কোন রিফ্লেক্সগুলো ডিসঅ্যাপিয়ার হয়, সেইটা একটু ভালো করে দেখে যাবে। তার সাথে হচ্ছে কোন রিফ্লেক্সগুলো সারা জীবন থেকে যায়। হ্যাঁ, আর রিফ্লেক্স মানে কি, রিফ্লেক্স যদি না থাকে তাহলে কি প্রবলেম হতে পারে। 4 নম্বর হচ্ছে ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে তোমরা যে ফাইন মোটর এবং গ্রস মোটর যে স্কিলগুলো আছে সেগুলো একটুখানি দেখবে। বাচ্চা কোন বছর কোন সময়টায় বসতে পারছে, কোন সময়টায় কথা বলতে পারছে, কোন সময়টায় দাঁড়াতে পারছে, কোন সময়টাতে সে মা বাবা বলে ডাকতে পারছে, কোন সময়টাতে সে সাইকেল চালাতে পারছে এবং কোন সময়টায় সে লিখতে পারছে। এই কটা জিনিস একটুখানি দেখে যেও। এবার হচ্ছে নিওনেটাল হাইপোগ্লাইসিমিয়া। তো নিওনেটাল হাইপোগ্লাইসিমিয়ার মধ্যে মেনলি ওনারা যেটা জিজ্ঞাসা করেন যে নিওনেটাল হাইপোগ্লাইসিমিয়ার নর্মাল রেঞ্জ কত এবং হাইপোগ্লাইসিমিয়া হলে সেটা কত রেঞ্জে যাবে, নর্মাল গ্লুকোজ লেভেল এবং হাইপোগ্লাইসিমিয়ার গ্লুকোজ যে লেভেলটা আছে সেটা কত। এবার হচ্ছে রুল অফ 5। তোমরা জানো যে বাচ্চাদের জন্য ওনারা যেটা জিজ্ঞাসা করেন যে যদি বার্ন হয় তাহলে তুমি কিভাবে অ্যাসেস করবে এবং তুমি কি করবে। তো এমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ বার্ন সেটা দেখে যেও। এবং রুল অফ 5, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা একটুখানি দেখে যেও। 7 নম্বর হচ্ছে ক্লেফট লিফট, ক্লেফট প্যালেট। এটা তোমরা কমিউনিটি ফিল্ডে অনেক পাবে, হয়তো পাবে আর কি, মানে টুকটাক পেলেও পেতে পারো, সব জায়গায় পাবে না। তো সেগুলো সার্জিক্যাল রিপেয়ারের জন্য মাদারকে তুমি কিভাবে মোটিভেট করবে এবং কত সময়ের মধ্যে সার্জিক্যাল রিপেয়ারটা করতে হয়, ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর ক্লেফট লিফট ক্লেফট প্যালেট বেবিকে তুমি মাদারকে কিভাবে অ্যাডভাইস দেবে খাওয়ানোর জন্য। 8 নম্বর হচ্ছে নর্মাল টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার অফ নিউবর্ন। এগুলো তো জানতেই হবে, নর্মাল জিনিসগুলো সবারই সব কিছু জেনে যেও। তারপর হচ্ছে টার্ম, পিটার্ম, পোস্টার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট বেবি। তো টার্ম আমরা কখন বলবো, পিটার্ম কখন বলবো, পোস্টার্ম আমরা কখন বলবো, বাচ্চার লো বার্থ ওয়েট কেন হয়, পোস্টার্ম হলে কি কমপ্লিকেশন হতে পারে, পিটার্ম বাচ্চাদের কি কি সমস্যা হয়, থার্মাল রেগুলেশন তাদের তৈরি থাকে কি না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটুখানি দেখবে। এবার ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং বলতে যেটা লেবার করানোর পর বাচ্চা ডেলিভারি আউটের পর যেটা করা হয়। তো বেসিক্যালি আমরা ডিলেড কর্ড ক্ল্যাম্পিংটা কেন করব, কেন করব বলতে এটা দুটো কারণে করা হয়, সেই কারণ দুটো একটুখানি তোমরা দেখে নিও। তো নর্মাল হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স এবং চেস্ট সার্কামফারেন্স অফ নিউবর্ন, এটা একটুখানি দেখবে যে নর্মাল জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট উপরের 8 নম্বরটা এবং নিচের দিকের 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 12 নম্বর যে কোশ্চেনটা আছে যে নিওনেট, ইনফেন্ট, টডলার, প্রি স্কুল, স্কুল এজ অ্যান্ড অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অর্থাৎ এই সময়গুলোকে আমরা কোনটাকে কোন বয়সের মধ্যে ফেলবো এবং বলতে পারি যে ইনফ্যান্ট বয়সের
মানে কত এজটাকে তুমি ইনফ্যান্ট বলবে, বা প্রি-স্কুল এজটাকে তুমি কি বলবে? তো এই এইগুলো এই ইনফ্যান্ট এজে এমার্জেন্সি কন্ডিশন ঘটে এমন দুটো আ ক্রাইসিসের নাম বলো। বা স্কুল এজের সময় বাচ্চা কি, কি ক্রাইসিস হতে পারে। এগুলো একটু দেখবে। আ তারপর হচ্ছে ফুল ফর্ম অফ টর্চ, TORCH। তো টর্চ বা স্টর্চ, STORCH, এটা একটুখানি ফুল ফর্মটা দেখবে। এবার হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুলটা খুবই ইম্পর্টেন্ট। প্যাথোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল জন্ডিস। তো জন্ডিস বলতে গেলে অনেক কিছু কথাই মাথা আসে। যেমন মাথাতে বলতে ইভিটি যেটা আছে, এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, সেটা কত এমএল করা হয়, কি কেন করা হয়, কোথা দিয়ে করা হয়, বিলিরুবিনের নর্মাল লেভেল কত, ক্রেমার্স রুলটা তুমি কিভাবে দেখবে, প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল জন্ডিস বলতে কি বোঝো, অ্যাডাল্টদের নর্মাল বিলিরুবিন লেভেল কত, ফটোথেরাপি যে দেওয়া হয় তার কমপ্লিকেশন কি হতে পারে, ফটোথেরাপিতে কি রকমের লাইট ইউজ করা হয়, এই ধরনের যে জিনিসগুলো আছে, পুরো জন্ডিসটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যেও। এবার নেক্সট দেখো এখানে আছে কেএমসি। তো এটা নিয়ে তো প্রচুর কোশ্চেন হয় কেএমসি নিয়ে, মানে সব জায়গাতে কাউকে না কাউকে কিন্তু করে কোশ্চেনটা। তো কেএমসিতে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কেএমসি শর্ট, মানে তুমি যদি একটা বাচ্চাকে তার মায়ের সাথে বা যে মানে কার কার সাথে কেএমসি তুমি একটা বাচ্চাকে দিতে পারো, তো মা ছাড়া যে কোনো কাউকেই কিন্তু কেএমসিতে বসানো যায়, সেটা তোমরা সবাই জানো। তো কেএমসি শর্ট টাইম এবং লং লং টাইম কতক্ষণ, মানে সব থেকে দিলে মিনিমাম তুমি কতক্ষণ দিতে পারবে, এবং লং টাইম দিলে সেটা তুমি মিনিমাম কতক্ষণ পর্যন্ত দিতে পারবে। এবার কিরকম পজিশনে দেওয়া হয়, এটা তো ভীষণ মানে ইম্পর্টেন্ট একটা জিনিস যে কেএমসির পজিশনটা কি। এবার দেখো নেক্সট আছে ওয়ার্ম চেন ফর হাইপোথার্মিয়া। তো হাইপোথার্মিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, হাইপোথার্মিয়া, কেএমসি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা একটুখানি দেখবে যে ওয়ার্ম চেন বলে অনেকগুলো চেন আছে, একদম লেবার রুমের টেম্পারেচার থেকে শুরু করে বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত কতগুলো চেন মেনটেন করা হয়, 10টা চেন আছে। তো সেই চেনগুলো একটুখানি দেখে যেও। কোল্ড চেনের ক্ষেত্রে 6 রুল অফ কোল্ড চেন, এবং ওয়ার্ম চেনের ক্ষেত্রে 10 চেন আছে। এই দুটো একটু দেখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কেপুট সাকসিডিনাম এবং সেপাল হেমাটোমা। তো কেপার সাকসিডিনাম যেটা আছে, এটা কেন হয়, কখন হয়, এটা হলে বাচ্চার কি ক্ষতি হতে পারে, এবং সেফাল হেমাটোমা যেটা আছে, এটা কেন হয় এবং কতদিন পর হতে পারে, কতদিন পর্যন্ত স্টে করতে পারে, বাচ্চার কমপ্লিকেশন হতে পারে কি না, এগুলো কি নর্মাল নাকি অ্যাবনর্মাল, এই দুটো জিনিস তো অবশ্যই দেখবে। আর পাইলোরিক স্টেনোসিস। তো পাইলোরিক স্টেনোসিস জিনিসটা কি, কিভাবে বুঝবে যে একটা বাচ্চার পাইলোরিক স্টেনোসিস হয়েছে বা আছে। প্রজেক্টাইল ভমিটিং কেন হয়, তো তোমরা সবাই জানো যে প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে পাইলোরিক স্টেনোসিসের জন্য হয়। তো অ্যাকচুয়ালি সেটা না, আইসিপি যদি ইনক্রিজ থাকে একটা অ্যাডাল্ট পার্সনেরও কিন্তু প্রজেক্টাইল ভমিটিং হতে পারে। একদম প্রজেক্টাইল ভমিটিংটা কিন্তু যে পাইলোরিক স্টেনোসিস হলেই প্রজেক্টাইল ভমিটিং হবে সেরকম কিন্তু নয়। হাই আইসিপি অর্থাৎ আইসিপি রেজড থাকলে কিন্তু প্রজেক্টাইল ভমিটিংটা হয়। আর স্প্রিং সাইন সেটা কি, আর তার সাথে হচ্ছে হার্সপ্রাং ডিজিজে কী রকমের, হার্সপ্রাং ডিজিজটা কি, হার্সপ্রাং ডিজিজটা কি এবং কী রকমের হার্সপ্রাং ডিজিজের স্টুলটা হয়, আর পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট তুমি কি করবে, এবং হার্সপ্রাং ডিজিজের ক্ষেত্রে কী ধরনের ম্যানেজমেন্ট হয়। তো হার্সপ্রাং ডিজিজটা যদি পড়ে তো রিটেন এক্সামে পড়তে পারে, এটা কিন্তু কোনো রকম মানে ভাইভা কোশ্চেনে ধরেন না ওনারা, কিন্তু বাকি ওই 22 নম্বরটা বাদ দিয়ে বাকি যতগুলো জিনিস আছে সবগুলোই কিন্তু মানে ইন্টারভিউর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়। এছাড়াও হচ্ছে যে বিভিন্ন ধরনের কোশ্চেন, যেমন ধরো এমার্জেন্সি ক্ষেত্রে বার্নের তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবে, একটা পেশেন্ট চোকিং পেশেন্টের তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবে, যা বা যে ম্যানুভারটা দেওয়া হয় সেই ম্যানুভারটার নাম কি। তারপর হচ্ছে ধরো চোখের মধ্যে কিছু একটা জিনিস ঢুকে গেছে, কমিউনিটি পিপিল তোমার কাছে সেন্টারে এসছে, তুমি কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবে। বা একটা মানুষ তার হয়তো হাতে খুব ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর ক্ষেত্রে তুমি কি ম্যানেজমেন্ট করবে। শক হয়েছে একটা পেশেন্টের, তোমার কাছে এসছে ছুটে ছুটে পেশেন্টটাকে ধরে নিয়ে, শক পেশেন্টের তুমি কি ম্যানেজমেন্ট করবে। তো এমার্জেন্সি যে ম্যানেজমেন্টগুলো আছে, শক, ব্লিডিং, বার্ন, তারপর হতে পারে চোকিং, তারপর হতে পারে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই ধরনের ছোট ছোট জিনিসগুলো তোমরা একটুখানি দেখে যেও। এমার্জেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সাব সেন্টারে এমার্জেন্সি ম্যানেজমেন্ট বলতে তো সেরকম কিছু করা হয় না, শুধুমাত্র পেশেন্টকে স্টেবল করে পেশেন্টকে পাঠানো হয়। তো অনেক সেন্টারে কিন্তু আইভি ফ্লুইড, তার সাথে হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজেশন, এই ধরনের কিছু সেট আপ দিয়ে
তৈরি থাকে। যখন একটা সেন্টারে এনকোয়াস বা আইপিএইচএস ভিজিট হয়, তখন কিন্তু সেন্টারটা অনেক সাজানো গোছানো থাকে। যেমন যেগুলো বললাম সেগুলো সব এভেলেবেল থাকে। অতএব তুমি সেগুলো দিয়ে কিন্তু পেশেন্টকে স্ট্যাবেল করে নিয়ার বাই পিএসসি তে পাঠাতে পারো। ঠিক আছে? তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সাব সেন্টারে কি পরিষেবা দেওয়া হয়, তুমি কিন্তু ওগুলো বলতে পারো যে অক্সিজেন প্রোভাইড করা হয়, নেবুলাইজেশন দেওয়া হয়। অবশ্যই কিন্তু অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। মানে তোমাকে টেলিমেডিসিন করে দিতে হবে। তো টেলিমেডিসিন পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট। টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন কখন করা হয়? কিভাবে করবে? কতগুলো সিএইচওর জন্য পোর্টাল আছে? এই সমস্ত কিছু নিয়ে আমি নেক্সট দিন একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটিতে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওর এই পর্যন্তই।